আমরা ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের লাস্ট যে চ্যাপ্টার এমএস অ্যাক্সেস সেটা শুরু করব। এমএস অ্যাক্সেস কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরেকটু প্রিসাইজলি বললে, আরেকটু পারফেক্টলি বললে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তার বিভিন্ন বৈশিষ্ট্য, আরডিবিএমএস, এগুলো কিন্তু আমরা এর আগে ডিটেলসে পড়েছি। কাজেই এখানে কিন্তু আমরা ডিবিএমএসের যে বৈশিষ্ট্য সেগুলো আর পড়ব না। আমরা এখানে জাস্ট অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা, এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেরকম এমএস এক্সেল সেরকমই আমাদের এমএস অফিস, মাইক্রোসফট অফিস যে প্যাকেজটা, তারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এই এমএস অ্যাক্সেস ডেটাবেস অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়ব। এসো তাহলে আমরা পড়া শুরু করি। অর্থাৎ ডেটাবেসের যা কাজ, আমরা এর আগেই ডেটাবেস পড়েছি, তো যে ডেটাবেস হচ্ছে অর্গানাইজড কালেকশন অফ রেকর্ডস, যেখানে আমরা খুব অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণ তথ্য খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এবং সেটা কিভাবে স্টোর করা হবে, কিভাবে কাজ করা হবে, তার বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন ধরনের তার কাজ করার জন্য বিভিন্ন মডেল আছে, বিভিন্ন লেয়ার্স আছে, অনেক কিছু আছে, আমরা কিন্তু সবই পড়েছি। তো সেই যে ডেটাবেস যে পড়েছি আমরা, তারই একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা সেইটাকে বাস্তবায়িত করারই একটা প্যাকেজ হচ্ছে আমাদের এই অ্যাক্সেস। এরকম আরও অনেক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আরডিবিএমএসও অনেক আছে, যেমন ওরাকল, মাইএসকিউএল ইত্যাদি। এমএস অ্যাক্সেসও কিন্তু ঠিক সেরকমই। এবং এখানে কি হচ্ছে দেখো, আমরা যখন একটা ডেটাবেস তৈরি করছি, তারপর আমরা সেখান থেকে কিছু সার্চ করতে পারছি, কিছু ম্যানিপুলেট করতে পারছি, কিছু এক্সট্র্যাক্ট অর্থাৎ খুঁজে বের করতে পারছি, এবং সেই সাথে আমরা আরও নতুন নতুন জিনিসও কিন্তু এর মধ্যে যুক্ত করতে পারি। তাহলে ডেটাবেসের সামগ্রিক কাজই কিন্তু আমরা অ্যাক্সেসের মধ্যে করতে পারবো। এবার আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ডেটাবেসের অবজেক্ট। আমাদের অ্যাক্সেসের আমরা বিভিন্ন রকম অবজেক্ট তৈরি করতে পারি, যাদের এক একজনের এক এক রকম কাজ। আমরা ডিবিএমএস পড়তে গিয়েই, থিওরিটিক্যালি পার্টটা পড়তে গিয়েই কিন্তু আমরা বুঝেছিলাম যে একটা ডেটাবেসের বেসটা তৈরি হয় একটা টেবিল দিয়ে, যার মধ্যে আমরা তথ্যগুলোকে অ্যাকচুয়ালি রাখি। তো এই আমাদের যে ডেটাবেস যে ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে যে আমরা অ্যাক্সেস পড়ব, সেখানেরও একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অবজেক্ট অবশ্যই টেবিল, কিন্তু তাছাড়া আরও কিছু ধরনের অবজেক্ট কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। সেগুলো কি এবং তাদের বৈশিষ্ট্য কী, সেটা এবার আমরা পরপর দেখে নিই। এমএস অ্যাক্সেস 2007 যেটা আমাদের সিলেবাসে আছে, সেখানে আমরা যে অবজেক্টগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে টেবিলস, কোয়ারিজ, ফর্মস, রিপোর্টস, ম্যাক্রোস আর মডিউলস। এবার এই প্রত্যেকটা অবজেক্টেরই কী কাজ বা কী বৈশিষ্ট্য, সেগুলো আমাদের এক এক করে বুঝে নিতে হবে। প্রথম আমরা চলে আসি টেবিলে। টেবিল ব্যাপারটা কিন্তু আমাদের খুব পরিচিত, তাই তো? আমরা ডেটাবেস পড়তে গিয়েই কিন্তু টেবিল কাকে বলে পড়েছি, যে টেবিল হচ্ছে সেট অফ কলামস অ্যান্ড রোজ যারা একে অপরকে ইন্টারসেক্ট করে, এবং তার ফলে কিছু সেল বা কিছু ঘর তৈরি হয়, যেখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডেটাগুলো রাখি। আর প্রত্যেকটা ফিল্ডের মধ্যে যে ডেটা থাকে, আমরা সেগুলোকে বলি কি, এক একটা ফিল্ডকেই আমরা এক একটা অ্যাট্রিবিউট বলি, তাই তো? আমরা সেটাও জানি। তো সেই অ্যাট্রিবিউটগুলোর কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু মানে এক একটা অ্যাট্রিবিউট এক একটা টাইপের ডেটা হয়, মানে একটাই ফিল্ডের মধ্যে অনেক রকম ডেটা আমরা রাখতে পারি না। আর প্রতিটি রেকর্ড, প্রতিটি রোকে এক একটি রোকে এক একটি রেকর্ড বলে অভিহিত করা হয়। তাহলে টেবিলের যে ব্যাপারটা সেটা আমরা জানি। এবার আমরা যখন টেবিল তৈরি করা শিখব, তখন কিন্তু আরেকটা নতুন জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ডেটা টাইপ, অর্থাৎ কোন ক্ষেত্রে কী ধরনের ডেটা রাখার জন্য আমরা কী স্পেসিফিকেশন দেব। নেক্সট অবজেক্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোয়ারিজ। আমরা ডিবিএমএস চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রেও কোয়ারি ব্যাপারটা কি জেনেছি, যে আমরা যখন প্রচুর পরিমাণ ডেটা স্টোর করে রাখছি, তার মূল উদ্দেশ্য তো পরবর্তীকালে যখন প্রয়োজন তখন খুঁজে পাওয়া। তাহলে কোয়ারির মাধ্যমে কিন্তু আমরা শর্ত সাপেক্ষে, কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো সবটাও নিই, হয়তো সেরকম স্পেসিফিক কোনো শর্ত অ্যাপ্লাই করিও না, কিন্তু
কিছু ডেটাকে খুঁজে বের করে আনা, রিট্রিভ করা, সেটার জন্যই কিন্তু কোয়েরি ব্যবহৃত হয়। অর্থাৎ এই কোয়েরি অবজেক্টটাও কিন্তু ডেটাবেসের যে ডেটা রয়েছে তার মধ্য থেকে কিছু অংশকে বা শর্ত সাপেক্ষে কিছু অংশকে খুঁজে নিয়ে আসার জন্য ব্যবহৃত হবে। যেমন একটা এক্সাম্পল বলা হচ্ছে যে হয়তো কোনো একটা এমপ্লয় টেবিলের ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার স্টেটে যে এমপ্লয়িরা থাকে তাদের ডিটেলস চাওয়া হচ্ছে, তাহলে তার জন্যও কিন্তু আমরা কোয়েরি ইউজ করতে পারবো। নেক্সট যেটা সেটা হচ্ছে ফর্মস। ফর্ম শুনলেই কিন্তু আমাদের প্রথম যেটা মনে হয় যে একটা কিছু যেটা আমাদের ফিল আপ করতে হবে, তাই তো? বেসিক্যালি আমরা এই যে টেবিল এবং কোয়েরি ব্যবহার করি, সেই কোয়েরি এবং টেবিলগুলোকে একটু আকর্ষণীয়ভাবে প্রকাশ করা এবং সেখানে আমরা মূলত টেবিলের ক্ষেত্রে ডেটা এন্ট্রি করা, নতুন ডেটা এন্ট্রি করা এবং আগের ডেটা দেখা ইত্যাদি কাজ করার জন্য একটা ভিজুয়ালাইজ করার মতো একটা সুযোগ আমাদের করে দেয় ফর্ম। কি করতে পারি? ফর্মের মাধ্যমে আমরা কিছু টাইপের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের বিভিন্ন স্টাইলের আমরা ফর্ম বানাতে পারি কোনো টেবিল বা কোনো কোয়েরির উপর, এবং তারপর সেই ফর্ম দিয়ে কিন্তু আমরা সেই টেবিল বা সেই কোয়েরির রেজাল্ট দেখতে পারি। টেবিলের ক্ষেত্রে যেমন টেবিলের ডেটাগুলো দেখতে পারি, সেগুলোকে ইচ্ছা করলে আপডেট করতে পারি, অর্থাৎ কিছু পরিবর্তন করতে পারি। নতুন ডেটাও আমরা টেবিলে এন্ট্রি করতে পারি এই ফর্মের মাধ্যমে। অর্থাৎ ফর্ম হচ্ছে একটা সুসজ্জিত আকারে আমাদেরকে কাজ করতে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। পরবর্তী অবজেক্ট হচ্ছে রিপোর্টস। রিপোর্ট ব্যাপারটা কি? আমরা এই যে ডেটাবেসে প্রচুর ডেটা রাখছি, তারপর প্রয়োজনে তার কিছু অংশ দেখছি, কোয়েরির মাধ্যমে কিছু অংশ রিট্রিভ করছি, ইত্যাদি কাজের ক্ষেত্রে যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোকে যদি আমরা কখনো প্রিন্ট আউট বের করতে চাই, অর্থাৎ প্রিন্টেড ফর্মে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের রিপোর্টস ইউজ করতে হয়। অর্থাৎ রিপোর্টস অর্গানাইজ অ্যান্ড সামারাইজ, অর্থাৎ সাজিয়ে নেয় এবং সামারাইজ করা। সামারাইজ করা মানে কি? ছোট করে এক জায়গায় করা, ছড়িয়ে ছিটিয়ে না থাকা, যাতে করে আমরা সেটার প্রিন্ট নিতে পারি এবং সেই সাথে প্রয়োজনে অন স্ক্রিনও আমরা সেটাকে দেখতে পারি। আর আমাদের কিন্তু অ্যানালাইজ করার জন্য, আমাদের তো অনেক ক্ষেত্রে ডেটা অ্যানালাইজ করতে হয়, যে ধরো একটা কোনো ট্রেন্ড বোঝার জন্য বা কী হচ্ছে দেখার জন্য বা কিছু কম্প্যারিজন করার জন্য, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই রিপোর্ট ব্যবহৃত হয়। এবার এই যে চারটে অবজেক্ট আমরা পড়লাম, অর্থাৎ টেবিল, কোয়েরি, ফর্ম এবং রিপোর্ট, এই চারটেই কিন্তু বেশি ব্যবহৃত অবজেক্ট এবং আমাদের এই চারটে অবজেক্টেরই কিন্তু ডিটেলস পড়তে হবে। অর্থাৎ এগুলো বানানোর পদ্ধতি আমরা পড়ব, এই চারটে অবজেক্টের বিভিন্ন ভিউগুলো কী কী সেটা আমরা পড়ব। কিন্তু এছাড়াও আরও যে দুটো অবজেক্ট আছে সেগুলোরও বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা একটু শুনে নিই। দেখো, এরপর আসছে ম্যাক্রো। আমরা এর আগে এক্সেলও ম্যাক্রো পড়লাম, তো তাহলে ম্যাক্রো মানেই হচ্ছে যে আমাদের কিছু কাজ রেকর্ড করে রাখতে পারছে এবং পরে সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট করতে আমরা পারছি। তাহলে ম্যাক্রো কিন্তু আমাদের অটোমেট করার, মানে বিভিন্ন কাজকে অটোমেটিক্যালি যাতে হতে পারে তার একটা সুযোগ করে দেয়, এবং যেটা আমরা কোনো ফর্ম, রিপোর্ট বা বিভিন্ন কন্ট্রোলের উপর আমরা যে ধরনের কাজ করছি সেইটাকেই আমরা এখানে মানে রেকর্ড করে রাখতে পারি ম্যাক্রোর মধ্যে, যেগুলোকে পরবর্তীকালে চালিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। নেক্সট আসছে মডিউলস। ম্যাক্রোর মতো মডিউলও কিন্তু আমাদের কিছু কাজ অটোমেটিক্যালি করার সুযোগ দেয় এবং কিছু ফাংশনালিটি আমাদের এর সাথে মানে আরও অ্যাড করার একটা সুযোগ দেয়। যেমন ধরো, কোনো একটা লিস্ট থেকে কোনো একটা কাজ চুজ করে নেওয়া বা কিছু একটা করতে চাইছি, আমরা কোনটা করব সেটা বেছে নেওয়া, এই ধরনের কাজ কিন্তু ম্যাক্রো আমাদেরকে করতে দেয়। কিন্তু মডিউলস কী করে? মডিউলস কিন্তু আমাদের ভিজুয়াল বেসিকে লেখা কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে দেয়, ফলে সেটা কিন্তু মানে ম্যাক্রোর চেয়ে আরেকটু উন্নত, আরেকটু ডিটেলড, আরেকটু স্পেসিফিক বা আরও কিছু এক্সট্রা কাজও কিন্তু আমরা মডিউলের মধ্যে রাখতে পারি। অর্থাৎ ম্যাক্রোতে আমরা জাস্ট টাস্কগুলোকে কপি করে যাই, আর মডিউলও কিন্তু আমরা তার সাথে আরও অ্যাডিশনাল কিছু কাজও কিন্তু অ্যাড করতে পারি বিভিন্ন ধরনের।
আমরা এবার কি করে এমএস অ্যাক্সেস শুরু করব সেটা একটু জেনে নিই। ঠিক যেভাবে আমরা এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করেছি, সেভাবেই আমরা এমএস অ্যাক্সেসও শুরু করতে পারবো। অর্থাৎ আমরা স্টার্ট বাটন যেটা আছে সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস অপশানে গিয়ে সেখান থেকে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ওপেন করতে পারি। কোনো ক্ষেত্রে হয়তো আমাদের আইকন হিসেবে ওটা ডেস্কটপেও থাকে, সেখান থেকেও আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। এবার যখন আমরা প্রথম অ্যাক্সেস ওপেন করব তখন আমরা ঠিক এই রকম একটা স্ক্রিন দেখতে পারবো, ঠিক আছে? এবার এই স্ক্রিনের মধ্যে এই যে উপরে যে আমাদের যে অফিস বাটন রয়েছে সেখানে ক্লিক করেই কিন্তু আমরা নিউ অপশানটা পাবো, যেখানে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস অপশান পাবো, যেখানে ক্লিক করে আমাদের নতুন যে ডেটাবেসটা আমরা ব্ল্যাঙ্ক তৈরি করছি তার একটা নাম দিতে হবে, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে সেই ডেটাবেসটা ওপেন হয়ে যাবে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো কোনো আগে তৈরি করা ডেটাবেসে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস ওপেন করার পর, অ্যাক্সেস ওপেন করার যে পদ্ধতিটা বললাম সেটার পর আমরা ওই অফিস বাটন থেকে ওপেনে যাব এবং সেখান থেকে ঠিক যেভাবে আমরা কোনো ফাইল সার্চ করি ঠিক সেভাবেই আমরা সেই ডেটাবেসটারও নাম সার্চ করব এবং জাস্ট ওকে করলেই আমাদের সেই অলরেডি তৈরি হওয়া ডেটাবেসটা খুলে যাবে। এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন এমএস অ্যাক্সেস নিয়ে কাজ করছি বা যে কোনো ক্ষেত্রে আমাদের তো সেই সিস্টেমের যে ফাইল যখন আমরা সেভ করছি তার কি এক্সটেনশন হয় সেটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তো সেটা এবার একটু আমরা জেনে নিই। আর আরেকটা কথা আমি একটু বলে দিই, আমরা পার্টিকুলারলি ইউজ করব হচ্ছে মানে আমাদের সিলেবাস অনুসারে কিন্তু আছে আমাদের এমএস অ্যাক্সেস 2007, কিন্তু সেটা ছাড়াও আমরা কিন্তু এমএস অ্যাক্সেস 2003 যেটা সেটারও যে এক্সটেনশন সেটাও কিন্তু আমরা একটু জেনে নেব। আমরা মনে রাখবো এমএস অ্যাক্সেস 2007 ডেটাবেস ফাইলের এক্সটেনশন হয় .accdb এবং এমএস অ্যাক্সেস 2003 ডেটাবেস ফাইলের এক্সটেনশন হয় .mdb এক্সটেনশন মানেই ডটটা তো থাকবেই, তার সাথে আমরা এই এক্সটেনশন দুটো পাচ্ছি, তাহলে এটাও কিন্তু আমরা মনে রাখবো। এবার আমরা যখন ডেটাবেসটা ক্রিয়েট করব সাথে সাথেই কিন্তু আমরা পরবর্তী একটা উইন্ডো পেয়ে যাব। আমরা ডেটাবেস ওপেন করার পরে যে উইন্ডোটা পাবো সেটা ঠিক এরকম, অর্থাৎ ডেটাবেসটা ক্রিয়েট করার পর যে উইন্ডোটা আমরা পাবো। এখানে আমরা একটু দেখে নিই যে কী কী ট্যাব আমরা পাচ্ছি। দেখো, প্রথম হচ্ছে হোম, যার মধ্যে নর্মাল যে কাজগুলো সেগুলো থাকে। নেক্সট হচ্ছে ক্রিয়েট, যেটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এক্সটার্নাল ডেটা, তারপর হচ্ছে ডেটাবেস টুলস আর অ্যাডিনস। এবার আমরা এর বিভিন্ন কাজ পরপর করতে শুরু করি। আমরা কিন্তু প্রথমেই টেবিল দিয়ে পড়া শুরু করব। এসো এবার তাহলে আমরা ডেটা টাইপ ব্যাপারটা একটু ডিটেলসে বুঝে নিই। প্রথমেই বলি ডেটা টাইপ জিনিসটা কী। আমরা যখন কোনো টেবিল তৈরি করছি তার মধ্যে এক একটা ফিল্ডে তো আমরা একটা পার্টিকুলার টাইপের ডেটা রাখছি, যেমন ধরো একটা রোলের ফিল্ড হলে সেখানে সবার রোলই রাখছি। তো সেইভাবে করে ডেটা টাইপ ব্যাপারটা কী হয়, ডেটা টাইপ হচ্ছে এক একটা ফিল্ডের জন্য আমরা সেই ফিল্ডে যে ধরনের ডেটা রাখছি তার উপর বেস করে তার জন্য মোস্ট অ্যাপ্লিকেবল ডেটা টাইপ চুজ করি। এবং ডেটা টাইপ কী ডিফাইন করে, যে সেই ফিল্ডে যে ডেটাগুলো থাকবে তার কিছু কমন প্রপার্টি। এবার এই প্রপার্টি বা এই ডেটা টাইপটা অ্যাপ্লাই করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইপের ডেটাই আমরা সেখানে রাখতে পারি সেই ফিল্ডে, এবং তার সাথে ওয়েস্টেজ অফ স্পেস বা কম পড়ে যাওয়া, সেইটা মানে ওয়েস্টেজ বা শর্টেজ দুটো সমস্যাই কিন্তু ওভারকাম করা যায়। অর্থাৎ যে ক্ষেত্রে আমার যেমন প্রয়োজন আমরা তেমনই কিন্তু ডেটা নিতে পারি। এটার একটা এক্সাম্পল একটু বলি, যে ধরো আমরা যদি একটা টেবিলে রোল নাম্বার, নেম, অ্যাড্রেস তিনটে জিনিস রাখি, তাহলে রোল নাম্বারের জন্য যতটা জায়গা নেব নিশ্চয়ই নেমের জন্য ততটা নেব না, বা অ্যাড্রেসের জন্য ততটা নেব না। এক এক ক্ষেত্রে কম, এক এক ক্ষেত্রে বেশি ডেটা আমরা নেব। ঠিক সেই রকম কনসেপ্ট, যে কোথায় আমরা কতটা জায়গা নিচ্ছি এবং কী ধরনের ডেটা রাখছি সেটাই ডেটা টাইপ ডিফাইন করে। এবার অ্যাক্সেসের যে ডেটা টাইপগুলো আমরা ইউজ করতে পারি সেগুলোর নামগুলো দেখো: টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওএলই অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট এবং লুকআপ উইজার্ড।
এবার আমরা একটা একটা করে বুঝে নিই। প্রথম হচ্ছে টেক্সট। টেক্সট টাইপের ডেটা হচ্ছে অ্যালফা নিউমারিক ডেটা, অর্থাৎ এখানে আমরা কোনো অ্যালফাবেট, কোনো চিহ্ন, কোনো সংখ্যা সবই দিতে পারি। এবং একটা ফিল্ডে যদি আমি টেক্সট ডেটা টাইপ দিই, তাহলে সেই ফিল্ডের প্রত্যেকটা ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম 255টা ক্যারেক্টার হোল্ড করতে পারবে। নেক্সট হচ্ছে মেমো। মেমো ডেটা টাইপ হচ্ছে বেসিক কনসেপ্টটা একদম টেক্সটেরই মতো, অর্থাৎ এটাও অ্যালফানিউমারিক, কিন্তু আমরা এক্ষুনি যেটা দেখলাম যে টেক্সটের তো একটা রেঞ্জ আছে যে আমরা 255 ক্রস করতে পারি না। আমাদের যদি বড় কোনো ডেটা স্টোর করতে হয়, ধরো কারোর আমরা বায়োডেটা স্টোর করছি বা কোনো স্টোরি স্টোর করছি, সে ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের তখন এই মেমো ডেটা টাইপ ইউজ করতে হয়, যার সাইজ কিন্তু হচ্ছে ম্যাক্স 2 GB। নেক্সট হচ্ছে নাম্বার। নাম্বার মানে হচ্ছে সংখ্যা সংক্রান্ত ডেটা। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে নিউম্যারিক্যাল ভ্যালু বলতে কিন্তু বা নাম্বার বলতে কিন্তু আমরা সেই সমস্ত ডেটাগুলোকে বুঝি যেগুলোকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এবং এটাও কিন্তু দুরকম হতে পারে, এক হচ্ছে পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। দুরকম ডেটাই কিন্তু আমরা এই নাম্বারের মধ্যে রাখতে পারি। এবং এর সাইজ যেটা, সেটা 1 বাইট, 2 বাইট, 4 বাইট, 8 বাইট অথবা 16 বাইট, এর মধ্যে থেকে যে কোনো রকম আমরা সেট করে নিতে পারি। নেক্সট হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমরা যদি কোথাও কোনো ডেট বা টাইম ফরম্যাটের কিছু রাখতে চাই, তখন আমাদের এই ডেটা টাইপটা চুজ করতে হয়। এবং এর যে সাইজ সেটা হচ্ছে 8 বাইট, 8 বাইট। নেক্সট হচ্ছে কারেন্সি। কারেন্সি হচ্ছে আমরা যদি টাকা পয়সা সংক্রান্ত কোনো ডেটা কখনো রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডেটা টাইপটা চুজ করব। এবং এক্ষেত্রেও কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো যে এটি নিয়েও কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব। নেক্সট অটো নাম্বার। অটো নাম্বারের সাইজ হচ্ছে 4 বাইট। এবং এর স্পেশালিটিটা কি, যে এই মানে ডেটা টাইপটা যদি আমরা কোনো ফিল্ডে অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু আমাদেরকে বাইরে থেকে ডেটা এন্ট্রি করতে হবে না, অটোমেটিক্যালি নাম্বার জেনারেট হবে। 1 2 3 4 করে পরপর নাম্বারগুলো প্রত্যেকটা রোয়ের জন্য জেনারেট হতে থাকবে। অনেক ক্ষেত্রে আমরা আইডি বা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এই অটো নাম্বার কিন্তু চুজ করে নিই। নেক্সট হচ্ছে ইয়েস নো, যেটা হচ্ছে বুলিয়ান টাইপ, অর্থাৎ ট্রু বা ফলস ডেটার জন্য ইউজ হয়। অর্থাৎ কোথাও যদি আমরা কোনো লজিক্যাল ডেটা রাখতে চাই যে কোনো একটা জিনিস সেটা হয়েছে কি হয়নি, ইয়েস কি নো, ট্রু কি ফলস, সেরকম ক্ষেত্রে আমরা এই ইয়েস নো ইউজ করি। এবং এর সাইজ কিন্তু 1 বিট, কারণ জাস্ট হয় ট্রু হবে নাহলে ফলস হবে, কাজে সেই জন্য একটা 0 বা 1 রাখলেই চলবে, কাজে এর সাইজ কিন্তু 1 বিট। নেক্সট টাইপটা হচ্ছে আমাদের ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্টের ব্যাপার হচ্ছে যে এখানে আমরা কোনো ইমেজ, কোনো গ্রাফ, কোনো ডকুমেন্ট বা অন্যান্য মাইক্রোসফট অফিসের যে অন্যান্য অবজেক্ট বা কাজ আছে তার কোনো জিনিস আমরা রাখতে পারি। এবং অডিও, ভিডিও ক্লিপ ইত্যাদিও আমরা এর মধ্যে সংরক্ষণ করতে পারি। এবং এরও কিন্তু সাইজ হচ্ছে 2 গিগাবাইট পর্যন্ত, দ্যাট ইজ 2 GB পর্যন্ত। নেক্সট হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোনো ওয়েব অ্যাড্রেস সংক্রান্ত ডেটা, অর্থাৎ আমরা তো আগে হাইপারলিঙ্ক ব্যাপারটা খুব ভালো করেই পড়েছি, যে আমরা যদি কোনো হাইপারলিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক সংরক্ষণ করতে চাই বা কোনো ফাইলেরও লিঙ্ক সংরক্ষণ করতে চাই, তখন আমরা এই হাইপারলিঙ্ক ডেটা টাইপটা ইউজ করি। এবার এই হাইপারলিঙ্কেরও কিন্তু সাইজ হচ্ছে 1 GB পর্যন্ত। নেক্সট হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট টাইপের ডেটা টাইপে যেটা হয় সেটা হচ্ছে এই অ্যাক্সেস সাপোর্ট করছে এরকম যে কোনো ফাইল কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে রাখতে পারি। এবং এরও কিন্তু সাইজ ম্যাক্সিমাম 2 GB। আর লাস্ট হচ্ছে লুকআপ উইজার্ড, যেখানে কোনো টেবিলের ভ্যালু বা কোনো কম্বো বক্সের ভ্যালুর তালিকা আমরা রাখতে পারি। অর্থাৎ কম্বো বক্স তো আমরা জানি যে যেখানে কিছু গিভেন, মানে অলরেডি কিছু গিভেন ডেটা থাকে, যার মধ্যে থেকে আমরা চুজ করে নিতে পারি। যেমন ধরো কোনো একটা অফিস, তার বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন শহরে আছে, তো আমরা সেই ব্রাঞ্চের ক্ষেত্রে সেই শহরগুলোর নামই লিখে রাখলাম, কারণ তার বাইরে অন্য কিছু হতে পারবে না। যখন আমরা রেকর্ড এন্ট্রি করবো, জাস্ট সেখান থেকে চুজ করে নেব। তো সেই রকম ক্ষেত্রে আমরা এই লুকআপ উইজার্ড ব্যবহার করি। তাহলে আমরা বিভিন্ন ডেটা টাইপগুলো জানলাম। প্রত্যেকটা ডেটা টাইপের নাম, কাজ এবং সাইজ ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে প্রশ্নে আসে এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে ব্যবহৃত হয়। এবার টেবিল যখন আমরা তৈরি করব, তখন কিন্তু আমরা টেবিলের প্রত্যেকটা ফিল্ডের জন্য যথোপযুক্ত, যেটা সবচেয়ে
ভালোভাবে আমরা ইউজ করব, মানে যেটা ব্যবহার করলে আমাদের সবচেয়ে ভালো সেই অনুসারে কিন্তু আমরা ডেটা টাইপ চুজ করে নেব। আমরা এমএস অ্যাক্সেস 2007-এ 3টে পদ্ধতিতে টেবিল তৈরি করতে পারি। এক হচ্ছে ডিজাইন ভিউ থেকে, 2 হচ্ছে ডেটাশিট ভিউ থেকে অর্থাৎ ডাইরেক্টলি, এবং 3rd হচ্ছে টেমপ্লেট ব্যবহার করে। টেমপ্লেট কাকে বলে সেটা আমরা জানি, যে কিছু একটা প্রি ডিফাইন্ড একটা ফরম্যাট জাস্ট যেটা ফলো করে যেখানে কিছু ভ্যালু বসে আমরা টেমপ্লেটের সাহায্যে কাজ করতে পারি। এবার প্রথমেই আমরা জেনে নিই যে টেবিলের ডেটাশিট ভিউ আর ডিজাইন ভিউ ব্যাপারটা কী। ডিজাইন ভিউ হচ্ছে যেখানে আমরা টেবিলটাকে ডিজাইন করব, প্রথমে টেবিলটা মানে তার মধ্যে ডেটা এন্ট্রি করার আগে, অর্থাৎ টেবিলটার যে কাঠামো, যে তার কী কী ফিল্ড থাকবে, সেই ফিল্ডগুলোর অ্যাড্রেস কী কী, ডেটা টাইপ কী হবে ইত্যাদি যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা এই ডিজাইন ভিউয়ের মধ্যে ফার্স্টে লিখি। তার যদি কোনো কন্ডিশন থাকে, কোনো কনস্ট্যান্ট থাকে, সেগুলো পুট করি। তারপরে তার প্রাইমারি কি দরকার হলে সেট করি, টেবিলটার নাম দিয়ে টেবিলটার কাঠামোটা তৈরি করে নিয়ে তারপর আমরা ডেটা এন্ট্রি শুরু করি। এটা হলো ডিজাইন ভিউয়ের পদ্ধতি। এছাড়া যেটা, সেটা হচ্ছে ডেটাশিট ভিউ, যেখানে হচ্ছে আমরা প্রথমেই যদি একটা ডেটাবেস ক্রিয়েট করলে প্রথমেই একটা টেবিল খোলার সুযোগ আমাদের ডেটাবেস করে দেয়। সেটা হচ্ছে ডেটাশিট ভিউ থেকে, যেখানে আমরা দেখতে পাই যে পরপর অনেকগুলো ফিল্ড থাকে। আমরা সেই ফিল্ডের নাম, ফিল্ড নেম যেটাকে আমরা বলি, আমরা পরপর যে কটা ফিল্ড আমাদের দরকার সেগুলোতে ডাবল ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো ফিল্ড নেমগুলো দিই। সেখান থেকে ডেটা টাইপ চুজ করতে পারি, তার কিছু কন্ডিশন কনস্ট্যান্টস এগুলো থাকলে চুজ করতে পারি, এবং তারপর সেটাকে আমরা সেভ করে ডেটা এন্ট্রি করতে পারি। এটা হলো তিনটে আলাদা পদ্ধতি। প্রথম বললাম টেমপ্লেট, তারপর ডিজাইন ভিউ, তারপর হচ্ছে ইউজিং ডেটাশিট। এবার ডিটেলসে আমরা সবকটাই পড়বো, কিন্তু তার আগে আমরা একটু ডিজাইন ভিউ আর ডেটাশিট ভিউটা বুঝে নিই। কোনো টেবিলের ডিজাইন ভিউ বলতে হচ্ছে তার পরিকাঠামোমূলক বৈশিষ্ট্য দেখা যায় যে শিটে, অর্থাৎ যেখানে আমরা তার গঠনগত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, অর্থাৎ তার ফিল্ড নেমগুলো, সেগুলোর ডেটা টাইপ, সেগুলোর ডেসক্রিপশন, অর্থাৎ সেখানে কী স্টোর হচ্ছে, বিভিন্ন কন্ডিশন, কোনো যদি ডিফল্ট ভ্যালু থাকে সেই ডিফল্ট ভ্যালু মানে যেটা বাই ডিফল্ট চলে আসতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা ডিজাইন ভিউতে দেখতে পাই। আর ডেটাশিট ভিউতে কী পাই? ডেটাশিট ভিউ হচ্ছে যেখানে আমরা টেবিলের রেকর্ডগুলোকে দেখতে পাই। তাহলে এই ডিজাইন ভিউ আর ডেটাশিট ভিউ কাকে বলে এটাও মনে রাখবে, এর পার্থক্যটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, এখানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যখন আমরা ডিজাইন ভিউ থেকে টেবিল ক্রিয়েট করব সেই জায়গাটা। অর্থাৎ আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি, উপরের এখন লেখা রয়েছে ফিল্ড নেম, ডেটা টাইপ আর ডেসক্রিপশন। এই ফিল্ড নেমে পরপর আমরা যে টেবিলটা বানাতে চাইছি তার ফিল্ড নেম, অর্থাৎ অ্যাট্রিবিউট নেমও আমরা যাকে বলি, সেগুলো দেব। এবং তার পাশে ডেটা টাইপ যে বক্সটা, তাতে প্রত্যেকটা ফিল্ড নেমের পাশে সেইটার ডেটা টাইপটা চুজ করে নেব। কি করে চুজ করব? আমরা যখনই একটার উপর ক্লিক করব, একটা ডেটা টাইপ বক্সের উপর, দেখব তার পাশে একটা ডাউন অ্যারো কি চলে এসছে, এবং সেখানে ক্লিক করে আমরা লিস্ট পেয়ে যাব, যে লিস্টটা আমরা ডেটা টাইপের সময় পড়লাম, এবং সেখান থেকে যেটা দরকার আমরা জাস্ট বেছে নেব। এর পাশের অংশটাতে ডেসক্রিপশনে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে সেই ফিল্ডটা বা সেই অ্যাট্রিবিউটটা কী স্টোর করছে সেটাকে ডেসক্রাইব করতে পারি। তবে এই পোর্শনটা, ডেসক্রিপশন পোর্শনটা ম্যান্ডেটরি নয়। এবার ফিল্ড নেমের ক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখবো, যে সাধারণত আমরা ফিল্ড নেম যখন দিই তার মধ্যে আমরা স্পেস দিই না, আর অন্য কোনো স্পেশাল ক্যারেক্টারও দিই না, শুধুমাত্র আন্ডারস্কোর সেটা আমরা ইউজ করতে পারি। কোনো অন্য ক্যারেক্টার ইউজ হবেই না। স্পেস তবু কিছু ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু তাও স্পেস না দেওয়ার, মানে অনেক ক্ষেত্রে অনেক ভার্সানেই কিন্তু স্পেসটাও অ্যাকসেপ্ট হয় না, অর্থাৎ স্পেস বারও দেওয়া যায় না, একটানা লিখতে হয় বা এই আন্ডারস্কোর দিয়ে। আর নর্মালি আমরা ফিল্ড নেম অনেক বড় না লিখে, অনেক সময় ছোটো পার্ট, যেমন তোমরা আগে দেখেছো হয়তো এমপ্লয়ি আইডি পুরো না লিখে ইএমপি আইডি এরকম করেও আমরা লিখতে পারি। এরপর চলে আসি আমরা নিচের অংশটাকে, যেটা হচ্ছে ফিল্ড প্রপার্টিস। সেখানে কি হয়, আমরা যে ফিল্ডটা বা যে ফিল্ড নেমটা নিয়ে যখন যেটাকে নিচ্ছি সেইটার কিছু ডিটেইলিং আমরা আরও করতে পারি। অর্থাৎ তার সাইজ কত, একটা তো নর্মাল সাইজ থাকে, আমরা সেটাকে চেঞ্জ করতে পারি।
ফরম্যাট চেঞ্জ করতে পারি, কোনো ভ্যালিডেশন রুল আছে কি না সেটা করতে পারি, কোনো ভ্যালিডেশন টেক্সট আছে কি না, এই ভ্যালিডেশন রুল ভ্যালিডেশন টেক্সট কি সেটা আমি এরপরেই বলে দিচ্ছি, বা আরও কিছু কোনো কন্ডিশন আছে কি না ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে নিজেরা মেনশন করতে পারি প্রতিটা ফিল্ডের জন্য। যখন এই পুরো কাজটা হয়ে যায় তারপর আমরা যে ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি করতে চাইছি জাস্ট তার উপর রাইট ক্লিক করে একটা লিস্ট আসে, সেখান থেকে প্রাইমারি কি চুজ করে নিলেই সেটা প্রাইমারি কি হয়ে যায়, এবং তারপর আমরা সেটাকে জাস্ট সেভ করে দিই যে নামে টেবিলটাকে সেভ করতে চাইছি, তাহলেই কিন্তু ডিজাইনটা অর্থাৎ কাঠামোটা তৈরি হয়ে যায়। এরপর আমাদের কিন্তু সেই টেবিল যে নেমটা তার উপর ডাবল ক্লিক করলেই কিন্তু আমরা সেই টেবিলটাকে দেখতে পাই এবং সেখানে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। এছাড়া আরেকটা যে প্রসেস আমি বললাম যে আমরা কিন্তু ডেটা শিট ভিউ থেকেও ডাইরেক্ট কাজ করতে পারি, সেটা এটা, যেখানে আমরা ঠিক মানে একই সাথে দেখতে পাবো যে একটা ছক কাটা স্ক্রিন রয়েছে এবং তার মধ্যে ফিল্ড 1 ফিল্ড 2 এরকমভাবে উপরে হেডিংগুলো দেওয়া রয়েছে, শুধু প্রথমটাতে আইডি লেখা থাকে যেটা অটো নাম্বার সেট করা থাকে। আমরা চাইলে সেই আইডির উপর ডাবল ক্লিক করেও তার নাম চেঞ্জ করতে পারি, তার ডিজাইন ভিউতে গিয়ে তার ডেটা টাইপ চেঞ্জ করতে পারি, আবার নাও পারি, মানে দরকার হলে নাও করতে পারি। পরের যে ফিল্ডগুলো সেইগুলোতে আমরা জাস্ট ফিল্ড নেমটার উপর ডাবল ক্লিক করে যে ফিল্ড নেম আমরা অ্যাকচুয়ালি আনতে চাইছি, মানে ফিল্ড 1 ফিল্ড 2 এগুলোর জায়গায় সেগুলো লিখে দেবো, এন্টার দেবো। সেখানেও আমরা চাইলে ডেটা টাইপ চুজ করতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা প্রথম যে ডেটাটা দিচ্ছি তার বেসিসেও ডেটা টাইপ নিজে থেকেও চুজ করে নেওয়া হয়, মানে অ্যাক্সেসে সেটা করে নেয়, সেভাবে করে আমরা টেবিলটা সাজিয়ে নিতে পারি এবং তারপরে আমরা তার নিচে অর্থাৎ বাকি অংশটাতে ডেটা এন্ট্রি করতে পারি। এছাড়া টেমপ্লেট যেটা বললাম, টেমপ্লেট যেটা তৈরি ফরম্যাট থাকে সেটার মধ্যে গিয়েও আমাদের যে কটা ফিল্ড দরকার সেগুলোকে রেখে বাকিগুলোকে ডিলিট করে আমরা টেবিল তৈরি করতে পারি। যেভাবেই টেবিল তৈরি করি না কেন, আমরা টেবিলটা তৈরি করার পর চাইলে আবার ডিজাইন ভিউতে গিয়ে তার কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন করতে পারি, আর ডেটা এন্ট্রি আমরা সবসময় ডেটা শিট ভিউ থেকে করতে পারি। এবার এই টেবিলের মধ্যে ডেটা এন্ট্রি করার পরই কিন্তু আমাদের বাকি যে কাজগুলো সেগুলো আমরা করতে পারি, কারণ আমরা জানি একদম বেসিক বা মূল অবজেক্টটাই কিন্তু হচ্ছে টেবিল। তাহলে এবার যখন আমরা একটা টেবিলে কিছু ডেটা এন্ট্রি করছি, সেটাকে সেভ করছি, আবার হয়তো বন্ধ করে রাখছি, আবার পরে খুলে কাজ করছি, সেই সবই কিন্তু আমরা খুব সহজে আমরা এমএস অ্যাক্সেসে করতে পারবো। এসো আমরা একটু ভ্যালিডেশন রুল আর ভ্যালিডেশন টেক্সট ব্যাপারটা কি একটু বুঝে নিই। ভ্যালিডেশন রুল হচ্ছে এমন কিছু রুল বা নিয়ম বা শর্ত যেটা আমরা কোনো একটা ফিল্ডের ক্ষেত্রে লিখে রাখতে পারি। লিখে রাখলে যেটা হবে যে যখন সেই ফিল্ডে কোনো রেকর্ড বা ডেটা এন্ট্রি করা হবে তখন অ্যাক্সেস ভেরিফাই করবে যে সেই এন্টার করা ডেটাটা সেই রুলটা ফলো করছে কি না। যদি ফলো করে অর্থাৎ সেটাকে স্যাটিসফাই করে তবেই সে সেটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না। এবার এই যে রুলটা সেটা কিন্তু কিছু ফর্মুলা হতে পারে, কিছু এক্সপ্রেশন হতে পারে, বা কোনো পার্টিকুলার কিছু ভ্যালুর সাথে সেমও হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস সেটা কম্পেয়ার করে এবং তার ভ্যালু ট্রু বা ফলস হিসেবে রিটার্ন করে, এবং তার ভিত্তিতে মানে সেটা সহজ কথায় বলতে গেলে স্যাটিসফাই করলে তবেই সেইটা কিন্তু সেই ডেটাটা কিন্তু আমরা রাখতে পারি। যেমন ধরো আমরা হয়তো কোনো একটা এজ লিখে দিলাম যে গ্রেটার দেন ইকুয়াল টু 12, তার মানে কিন্তু সেইটা 12 বা তার বেশি হলে তবেই অ্যাকসেপ্টেড। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়ে বোঝালাম। এরকম কিছু শর্ত প্রয়োগ করে, শর্ত বা নিয়ম প্রয়োগ করে কিন্তু আমরা সহজ কথায় ডেটাটাকে রেস্ট্রিক্ট করতে পারি, অর্থাৎ যা ইচ্ছা হচ্ছে বা ভুলবশত কিছু এন্টার হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সেটাকে আটকাতে পারি। ভ্যালিডেশন টেক্সট কি? ভ্যালিডেশন টেক্সট আমাদের একটা মেসেজ প্রোভাইড করে যে কোন ডেটাটা ভ্যালিড নয়, অর্থাৎ যদি কোনো ডেটা ভুল এন্ট্রি করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটাকে অ্যাকসেপ্টও করে না, মানে যেটা সহজ কথায় যে ভ্যালিডেশন রুলটাকে যে স্যাটিসফাই করলো না সেরকম কোনো ডেটা যদি ইনপুট করে ফেলা হয় সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না। এবং ভ্যালিডেশন টেক্সটটা দিয়েই কিন্তু ইউজার বুঝতে পারে যে আচ্ছা এই ডেটা আমার
দেওয়া চলবে না। অর্থাৎ যে রুলটা আমরা অ্যাপ্লাই করছি সেই রুলটাকেই লিখিতভাবে ভ্যালিডেশন টেক্সটে লেখা থাকে, যাতে সেটা দেখে ইউজার যিনি এন্ট্রি করছেন তিনি বুঝতে পারেন যে কোনটা ভ্যালিড নয়। আমরা ডেটা অ্যাক্সেস অ্যাজ ডেটাবেস একটুখানি দেখলাম, ডেটা টাইপগুলো পড়লাম এবং সেই সাথে টেবিল তৈরির প্রসেস শিখলাম, অবজেক্টগুলো পড়লাম। এরপর আমাদের বাকি যে অবজেক্ট, মূল 3টে অবজেক্ট আছে অর্থাৎ ফর্ম, কোয়ারি এবং রিপোর্ট, সেগুলোর স্টেপস পড়তে হবে। এবং আমরা অ্যাক্সেসে কিন্তু একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে পারি। সেই রিলেশনশিপ কীভাবে তৈরি করা যায় সেটাও আমাদের শিখতে হবে, কিন্তু এই ভিডিওতে আমরা সেগুলো দেখব না, নেক্সট ভিডিওতে আমরা সেগুলো শিখব। আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এখান থেকে যা যা নোট করে নেওয়ার অবশ্যই নোট করে নেবে।